শঙ্খ ঘোষ লিখেছিলেন, একটি কথা কখনোই বলবো না, ভেবেছি সোজাসুজি, হয়নি তা বলার সময়। না, সোজাসুজি কথা তৃণমূলও বলছে না, কিন্তু শাসক দলের শীর্ষ নেতৃত্ব একের পর এক যে সিদ্ধান্ত নিচ্ছে তাতে কি সোজাসুজি সেই কথাটা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ধ্বনি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যে দুই নেতা তাদের দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করল তৃণমূল। এই নিয়েই আজ প্রথম প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ধ্বনি করে পোস্ট এবং তার সেক্রেটারির সঙ্গে মিটিং। 48 ঘন্টার মধ্যে দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কৃত দুই শিক্ষক নেতা। নেত্রীর সতর্কবার্তার পর এবার কি শুরু হলো অ্যাকশন? দ্বিতীয় প্রশ্ন। মুখ্যমন্ত্রীর লোড কমানো উচিত বলে মুখ খুলেছিলেন সৌগত রায়। অভিষেককে উপমুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী করার দাবি তুলেছিলেন হুমায়ুন কবির। মণিশঙ্কর মণ্ডল ও প্রীতম হালদারদের বহিষ্কারের মধ্যে দিয়ে কি বাকিদেরও চরম সংকেত? আজ তৃতীয় প্রশ্ন থাকবে। পছন্দ নয় ভণ্ড ও ফেক, তাই নেতা বেছেছি অভিষেক। দল থেকে বহিষ্কারের পরেও পোস্ট মণিশঙ্কর মণ্ডলের। তবে কি দলের শীর্ষ নেতৃত্বের একাংশকেই ভণ্ড ও ফেক বললেন বহিষ্কৃত অধ্যাপক নেতা? কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার ছিল মণিশঙ্কর। সূত্রের খবর সেখান থেকেও তাকে সরানো হয়েছে। আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখো, আলোচনা যে হচ্ছে সুমন, সেখানে কোথাও এই যে ওকে এক্সপেল করা হয়েছে তার কারণ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশংসা করেছে, এই কথা বলা হয়নি। আর দ্বিতীয় কথা, সেটাই তো রহস্য, আমি সেটা বলছি, দলবিরোধী কাজটা কি তো মানুষ জানতে পারলো না। আমরা ভাবছি আলোচনা তাই হচ্ছে, পার্টি বললো না, যে পার্টি যে বলছো না, যার কথা মণিশঙ্করের কথা, দল কিন্তু তাকে ওয়েব করে সহসভাপতি করেনি। আমি বলছি তোমাকে, আমি শেষ করি, শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসু নিজে শিক্ষামন্ত্রী, নিজে ওয়েব করে সভাপতি। তার প্রেরোগেটিভ কমিটিতে কাকে সহসভাপতি করবে, কাকে জেনারেল সেক্রেটারি করবে, কাকে রাখবে, কাকে রাখবে না, এর সাথে দলের সেরকম কোনো সম্পর্ক নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, যেমন দল থেকে বহিষ্কার হয়েছে, দলের সম্পর্ক নেই মানে কি? ওয়েব কুয়ার সহসভাপতিকে যে সরিয়ে দেওয়া হয়েছে, এটা তো ব্রাত্য বসুর প্রেরোগেটিভ, এবং সরকারি কাজ নয়। দল থেকে বহিষ্কার দুটো গুলিও না, ব্রাত্য বসুর একটা সত্তা হচ্ছে মন্ত্রিত্ব, শিক্ষা দফতর, তার সঙ্গে দল থেকে বহিষ্কারের কোনো সরাসরি সম্পর্ক নেই, দলকে সিদ্ধান্ত নিতে হয়। ওয়েব কুয়ার সহসভাপতি ব্রাত্য বসু নিজেই করেছে ওকে, সেখানে দাঁড়িয়ে কোন বিরোধী কাজের জন্য এক্স্যাক্টলি কি জন্য করা হয়েছে সেটা ব্রাত্যই বলতে পারবে বা দল বলতে পারে, শীর্ষনেতা বলতে পারে। এক নম্বর। দু নম্বর, যদি তাই হতো, এই যে এর লোক তার লোক, অমুক লোক তমুক লোক, এই যে সবাই হচ্ছে কে কার লোক? সবাই তো সবার লোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক, আবার সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক। এখানে কে কার লোক দাগিয়ে দেওয়ার তো কোনো মানে নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা তোমায় বলছি আমি, খুব বিপজ্জনক ব্যাপার, তরুণ নারীকে সাসপেন্ড করলো, এই তরুণ নারীকে সরিয়ে দিয়েছে, কে করলো? যুবনেত্রী শাওনি ঘোষ। শাওনি ঘোষ কার লোক? এ তো অদ্ভুত কথা, কে কার লোক কে কে খুঁজে পালাবে? সুতরাং এখানে কার লোক এখন প্রচন্ড বোঝা মুশকিল। এটাও তো না, এই যে বৈষ্ণবদা বললো না, যে শুভময় বাবু বললেন যে বড়দিনের আগে গরম ভবন না হলে পোষাচ্ছে না আমাদের। সুতরাং যে কোনো কিছু হোক, তৃণমূল কংগ্রেসকে লাগবে। কে কার লোক কি হয়েছে না হয়েছে, তৃণমূল কংগ্রেস না হলে খবরই হবে না, সেটাই সমস্যা। সুতরাং এই খবরটা দিয়ে আমার ইন্টারেস্ট অন্য জায়গায়, সেটা হচ্ছে যে এইরকম দুজনকে এত বড় নেতা তাদের বহিষ্কার করা হলো, মানে আমি বলছি কি তৃণমূল কংগ্রেসের আর সেই গুরুত্ব নেই, বহিষ্কার করলে খবর হয় না, এই অবস্থা তৃণমূলের। একটা কথা বললেন কে জানো? না, আমি তৃণমূলের দিক থেকে প্রশ্নটা একটু বলতে দিই, তোমার প্রশ্নটাই বলছি। আমি বলছি যে এমন কথা বললেন যে ভারসাম্য বজায় রাখতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের কর্তৃত্ব স্ট্যাবলিশ করতে হচ্ছে, তার জন্য মণিশঙ্কর আর এই প্রীতমকে দরকার। আমি তো শুনে অবাক হয়ে গেলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের কর্তৃত্ব রাখতে গেলে মণিশঙ্কর আর প্রীতমকে এক্সপেল করে দিয়ে কর্তৃত্ব রাখতে হবে, এমনই অবস্থা হয়েছে নাকি দলের? আমি তা এটা একদম মানে ভ্রান্ত ধারণা। যারা এই নিয়ে আলোচনা করছি, আমার মনে হয় আলোচনা কোনো মানে নেই, কারণ যেটা হয়েছে দল বিরোধী। কিন্তু আমি বলছি, এতক্ষণ রাহুল যেটা বলে গেল শুরুর অংশটার কোনো মানে নেই, তার কারণ এটা যদি সত্যি সত্যি শুধু ব্রাত্য বসুর সিদ্ধান্ত আর শিক্ষা দপ্তরের হতো, কুণাল ঘোষ তার অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে এত বড় টুইট এই মুহূর্তে করতেন না। মানে আমি বলছি তোমার প্রথম 30 সেকেন্ড আর মানে হইল না। আমার যেটা বক্তব্য ছিল যে দল বিরোধী কার্যকলাপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা হয়েছে, এটা ভ্রান্ত, কারণ এটা নিয়ে এই ধারণা তৈরি হওয়ার কোনো কারণ নেই বা লজিক নেই, কোথাওটা লেখা নেই। আমি তো বলছি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে সবসময় বলে আসছেন আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুতরাং এখানে এটা নিয়ে আমার মনে হয় আমি বলছি এতক্ষণ রাহুল যা বললো একটি বাক্যে কুণাল ঘোষ সেই বক্তব্যটাকে ভেঙে চুরমার করেছে, এতগুলো টুকরো হয়েছে যে রাহুলেরও অন্তত 2 মিনিট দিয়েছিলাম, 3.5 মিনিট লাগবে টুকরোগুলো গোড়াতে আর কি। This decision of Education Cell Chief Bratya Basu is approved by concerned All India Trinamool Congress leadership.
দেয়ার ইজ নো কোয়েশ্চেন অফ কনফিউশন। না আমি তো বলছি নেই কনফিউশন। এই রিপিটটা দেখো, তুমি আমি বলছি প্রথম 40 সেকেন্ডে তো এইটাই বললে। আমাকে কিন্তু আমার আসল যে রাস্তা দেখছো না, আমি যেটা বলার চেষ্টা করছি। না তুমি আসলে এসে গেছো, কিন্তু পিছনটা নকল হয়ে গেছে। এই অধ্যাপক মণিশঙ্কর বাবু তিনি কিন্তু এই গোটা শাস্তি ঘোষণার পর শুধু তার বক্তব্য প্রকাশ্যে রাখছেন তা নয়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, পছন্দ নয় ভণ্ড ও ফেক, তাই নেতা বেছেছি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমি শতরূপের কাছে যাব। শতরূপ, এক হচ্ছে যে এর ভেতরে কোথাও আমি বলছি যে বিরোধী দল হলে সাধারণভাবে বিজেপি, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস পছন্দ নয় ভণ্ড ও ফেক, তার মানে কোথাও কি দলের একাংশকেই কটাক্ষ করলেন বহিষ্কৃত নেতা? না, হতে পারে উনি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভণ্ড ফেক বললেন। বা আমি একটা কথা বলি সুমনদা, দেখো তোমরা তোমাদের শুরুর প্যাকেজটাতে একদম দেখালে যে এদের দুজনকে এক্সপেল করার পাশাপাশি এদের দুজনের মধ্যে কোনো একজনকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইসি থেকে সরানো হয়েছে। বামফ্রন্ট যখন সরকার ছিল তখন এরা বলতেন যে দলতন্ত্র নয় গণতন্ত্র চাই, কারণ না শিক্ষাক্ষেত্রে অনিলায়ন চলছে, সিপিএম এর লোকেদেরকে বিশ্ববিদ্যালয়ে বসানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি, সো অন এন্ড সো ফোর্থ। তুমি কি বলতে চাইছো অনিলায়ন হতো না? না, আমি এটা বলতে চাইছি আলিমুদ্দিনের প্রভাব থাকতো না। আমি এইটা বলতে চাইছি যে আজকে তৃণমূল কংগ্রেস একজন ব্যক্তি সে ওয়েবকুপার সদস্য হওয়ার সুবাদে খালি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইসি মেম্বার ছিলেন। এই কথাটা এই কারণে আরও জোরের সঙ্গে বলছি, তিনি যে মুহূর্তে তৃণমূল থেকে বহিষ্কৃত হলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পের লোক নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পের লোক তার উপর নির্ভর করছে সে ইসিতে, একটা বিশ্ববিদ্যালয়ের ইসিতে থাকবে কি থাকবে না। তার বডি অফ ওয়ার্ক, তার রিসার্চ, তার শিক্ষা দীক্ষা কোনো কিছুর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এরা কোন মুখে ভিসি পরিবর্তন হতো বা ভিসি আসতো, তার রাজনৈতিক আনুগত্য কোন মানে কার বেশি সেই অনুযায়ী ভিসি নির্ধারণ। আমি বলছি যে বামফ্রন্ট সরকার তো নেই, 14 বছর হলো গণতান্ত্রিক সরকার চলছে, অনিলায়নের সরকার নেই, মমতায়নের সরকার চলছে। তৃণমূল কংগ্রেস থেকে পিসির লোক হবে কি ভাইপোর লোক হবে তাই দিয়ে ঠিক হবে একটা বিশ্ববিদ্যালয়ের ইসি থেকে থাকবে কি না থাকবে। যে হাতে তৃণমূল থেকে এক্সপেল করা হয় সেই হাতে সেই মুহূর্তে ইসি থেকে সরানো হয়। এক, দ্বিতীয় কথা আমি বলছি মণিশঙ্কর বাবু বলে এই যে ভদ্রলোক, ইনি কিভাবে নিয়োগটা পেয়েছিলেন আমরা দাবি করছি, যখন ইনি তৃণমূলের ঘরের লোক ছিলেন, কোন যোগ্যতায় নিয়োগটা পেয়েছিলেন, ওনার নিয়োগ কতটা স্বচ্ছ ছিল সেইটাকে নিয়েও তদন্ত যেন হয়, কেন কতগুলো তথ্য আমাদের কাছে আছে বলে তার ভিত্তিতে এইটুকু অনুরোধ করছি বা দাবি করছি। এবার আমি একটা কথা বলছি, দেখো তৃণমূলকে একটা অদ্ভুত দল, ওদের ছাগল ওরা আগায় কাটবে না ডগায় কাটবে সে ওদের ব্যাপার, কাকে দলে রাখবে কাকে এক্সপেল করবে। কিন্তু এই কারণে বলছি তৃণমূল থেকে এক্সপেলড হওয়া বা না হওয়ার ক্রাইটেরিয়াগুলো কিরকম অদ্ভুত। এক গাদা লোক ক্যামেরার সামনে হাত পেতে ঘুষ খেয়েছে, তারা কেউ সাসপেন্ডেড নয়, কেউ এক্সপেলড নয়, তারা কেউ রাজ্যের মন্ত্রী, কেউ রাজ্যের এমপি। একজন লোক শওকত মোল্লা, তাকে স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন সবার সামনে যে তুই সারাদিন বোম বানাস, বোম বাঁধিস। এই যে ইনফোসিসের ক্যাম্পাসের কথা বলছিলে, একটা ইনফোসিসের ক্যাম্পাস উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রীকে বলে আসতে হয় যে শওকত ইনফোসিসকে বিরক্ত করবি না যাতে ওরা চলে না যায় রাজ্য থেকে, তাতে সেই শওকত মোল্লা তৃণমূল থেকে এক্সপেলড হয় না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সে ধর্ষণের অভিযুক্ত, তার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি পাঠিয়েছিলেন তাকে গ্রেপ্তার করতে, তাকে বাড়িতে না পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি, কোনো সিবিআই ইডি নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি তার বাড়িতে লুকআউট নোটিশ দরজায় আটকে দিয়ে এসেছিল। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এমপি করলেন, তবে এক্সপেল সাসপেনশন ছেড়ে দাও। এই যে হুমায়ুন কবিরের তোমরা বলছো কদিন আগে তাকে একবার শোকজ করা হয়েছে, কেন শোকজ? একটা লোক আজ থেকে 6-7 মাস আগে বললো যে এই জেলায় আমরা 70% হচ্ছে হিন্দুরা 30% কেটে জলে ভাসিয়ে দিতে পারি। এইটা তার কিন্তু শোকজ হওয়ার মতো কি এক্সপেলড হওয়ার মতো সাসপেন্ডেড হওয়ার মতো অপরাধ ছিল না। তাকে এক্সপেলড, আমি সুমনদা শেষ করি কথাটা, তাকে এক সেকেন্ড, তাকে কখন শোকজ করা হলো? একে কেটে দেবো ভাসিয়ে দেবো জলে বলার জন্য নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা এইটা বলার জন্য মানে শোকজ করা হলো। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নৈতিকতার মানটা কোন জায়গায়, এদের দলে কাকে রাখে আর কখন রাখে না, থেকে বড় কথা কোন কারণে এক্সপেল করে আর কোন কারণে রক্ষা করে, তাই থেকে বোঝা যায় দলটা কত নোংরা একটা দল। শতরূপের খুব মাথা ব্যথা প্রচন্ড, আর শতরূপের দোয়া মা তুলসী পাতার মতো পবিত্র দল। এক মজিদ মাস্টারকে সারা পুলিশ খুঁজে পেল না, কোথাও পাওয়া গেল আলিমুদ্দিন। তোমাদের কাউন্সিলরটাকে খুঁজে পাওয়া মাঝখানে বসে রাখো, তোমাদের কাউন্সিলরটাকে খুঁজে পাওয়া না, মানে লক্ষণ শেঠ, বড় বড় নাম, আরে লক্ষণ শেঠ সুশান্ত ঘোষ, কাউন্সিলরটাকে খুঁজে না। হুমায়ুন কবির তিনি যখন ওই 70 আর 30-এর কথাটা বললেন, কোনো অ্যাকশন, আমি পার্টির কথা ভুলে যাও, কিন্তু যেটা বলেছেন মারাত্মক, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কোনো অ্যাকশন নিল না। অথচ তার কয়েক সপ্তাহের মধ্যে যখন মিঠুন চক্রবর্তী তার একটা পাল্টা বললেন, আমি মনে করি সেটাও একদম বলা অনুচিত, এবং সেটা পুলিশ এফআইআর রুজু করলো এবং কোর্টে মামলা হলো। তো যে কথার পরিপ্রেক্ষিতে এই কথা, দ্বিতীয়টা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু প্রথমটা একেবারে আনটাচ থেকে গেল না। দেখো প্রথম কথা, তুমি এটা যদি উত্তর দিতে পারো, তুমি যে কটা বললে আমি মঞ্চে ঠিকই। তোমাকে দেখো তৃণমূল কংগ্রেসে
আজকে বারবার এটা তৃণমূল কংগ্রেসের ব্যাপার না, এটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার। বারবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিভিন্ন সময় উঠেছে, বিভিন্ন জায়গায় উঠেছে, দুর্নীতি নিয়ে উঠেছে, একটাও প্রমাণিত হয়নি এবং তারা জেল খেটেছে, কেউ কেউ শাস্তি পেয়েছে। প্রমাণিত হয়নি কিন্তু লড়াই করা নয়। তাহলে কি ওই 70-30 বলা সত্ত্বেও হুমায়ুন কবিরের বিরুদ্ধে অ্যাকশন হয়নি? তার কারণ না, এটা ওয়েট করার বিষয় নয়। মিঠুন চক্রবর্তী ওয়েট করা হয়েছিল, আমি এবং অ্যাডমিনিস্ট্রেশন ওয়েট করবে কেন? তাহলে কি ভোট ব্যাংকের রাজনীতি খেটে দিতে পারবে? ভোট ব্যাংকের রাজনীতি প্রশ্ন। তুমি যে প্রশ্নটা করলে আমি উদাহরণটাকে জাস্ট এগোচ্ছি। পঙ্কজ দাকে কি রকম ভাবে মানসিক যন্ত্রণা দিয়ে লোকটাকে চলে যেতে বাধ্য করা হলো আমরা সবাই দেখেছি, তার বর্ণনার মধ্যে আমি যাচ্ছি না। অতীশ সরকার বলে তৃণমূল কংগ্রেসের যে প্রমাণের কথা বলছে না, অশোকনগরের কাউন্সিলর, সেই ভিডিও আমরা সবাই দেখেছি, তোমরা দেখিয়েছো, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সবাই বলছেন যে সিপিএম আরজি করের যারা প্রতিবাদ করছে, সিপিএম করা সেই বাড়ির মহিলাদের ছবিকে বিকৃত করে বাড়ির দেওয়ালে লাগিয়ে দিয়ে আসবো। তার নামে আজকে পর্যন্ত এফআইআর ছেড়ে দেওয়াটা জিডি পর্যন্ত করা হয়নি। এই যে প্রমাণের কথা বলছে, এই প্রমাণ কিন্তু আমরা সবাই দেখেছি। সুতরাং বারবার করে ওই একটা জায়গাতে আমাদের ফিরে আসতেই হবে। সুমন, তোমাকে আমি বারবার করে বলছি, তৃণমূল কংগ্রেসের কাছে নৈতিকতার প্রশ্নটা হচ্ছে এতটাই ঠুনকো, তুমি খুন করো, ধর্ষণ করো, তোলাবাজি করো, যদি সেটা তৃণমূলের স্বার্থে চরিতার্থ করে তোমাকে মাথায় করে রাখো। দেখুন, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা বারবার বলছিলাম যে একটা আশঙ্কা, সেই আশঙ্কাটা কেন বাড়ছে, কিভাবে বাড়ছে? আজকে রাজ্য পুলিশের তরফ থেকে একেবারে সাংবাদিক সম্মেলন করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কেঁপে ওঠার মতো তথ্য দেওয়া হয়েছে। কেরল, আসাম এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে 8 জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জমি দিচ্ছেন না কেন? রাজ্য সরকার আমি বলছি এসটিএফ করুন, এবার আমি শতরূপে আসবো। আমি বলছি পাশাপাশি কিন্তু কেরল এবং আসাম পুলিশও করছে। সুমনদা, আমি রাজস্বীদা যা বললো এবং রাহুলদা যা বললো, আমি দুজনের কথারও কিছু কিছু অংশের সাথে সত্যি আন্তরিকভাবে একমত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং যেটা ব্রিগেডিয়ার দাসও বললেন যে বিষয়টা একটা এমন একটা বিষয় না, এটাকে নিয়ে দলীয় রাজনীতি যত কম করা হবে ততই মঙ্গল, আদৌ না করা হলে সবচেয়ে মঙ্গল। কিন্তু আজকে আমরা যে পরিস্থিতিটাকে নিয়ে আলোচনা করছি, 2 জন বাংলা থেকে গ্রেপ্তার হয়েছে, 1 জন কেরালা থেকে গ্রেপ্তার হয়েছে, 5 জন কিন্তু বিজেপি শাসিত আসাম থেকে গ্রেপ্তার হয়েছে। কথাটা আমি এই কারণে বলছি, এখানে বিজেপির আসামের সরকারেরও কোনো দোষ নেই, তেমন কেরলের সরকার, বাংলার সরকারও এখানে কিছু করণীয় নেই। আমরা প্রোপাগান্ডা করার জন্য হাজারটা কথা বলতে পারি, কিন্তু বাস্তবটা হচ্ছে এই যে বর্ডার পার করে যে ঢুকবে তাকে আটকানোর দায়িত্বটা, বর্ডারের পাহারা দেওয়ার দায়িত্ব যাদের আছে তাদের। যদি কেউ আজকে বলে যে পশ্চিমবাংলায় কেন জমি দেওয়া হয়নি, বর্ডারে কেন সিল্ড নয়, তাহলে এই প্রশ্নও আসবে যে আসামেই বা কি তাহলে জমি দেওয়া হয়নি, যে ওখানে 5 জন ধরা পড়লো ওখানেও কি সিল্ড নয়? আমি বলছি এইটার মধ্যে না গিয়ে যে কথাগুলো বলা হয়েছে তার সাথে অনেক অংশে এই যে সমরেশ বিশ্বাস ট্রাভেল এজেন্ট, এর জালিয়াতিতে ইতিমধ্যেই কিন্তু পাসপোর্টগুলো যেগুলো ছড়িয়ে পড়েছে, এই সমরেশ বিশ্বাস আগে এই সম্প্রতি বাংলাদেশ থেকে ফিরেছে, তারপরই গ্রেফতার হলো। সরাসরি বাংলাদেশ কানেকশন একদম। আমি একটা যে কথাগুলো বলা হয়ে গেছে রিপিট না করে খালি একটা কথা ভেবে দেখার জন্য অনুরোধ করছি। আমাদের দেশের সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে বর্ডারকে পাহারা দেওয়া। এটা সেনাবাহিনীর দোষ নয় যদি তাদেরকে তাদের মূল ব্যবহারের ক্ষেত্র হয়ে যায় যে ইউনিভার্সিটির ভেতর আর্মির প্যাটার্ন ট্যাঙ্ক দাঁড় করিয়ে ইউনিভার্সিটির ছেলেমেয়েদেরকে ভয় দেখাতে হবে, যে এই নিতে যেরকম করা হয়েছে। কৃষক আন্দোলন হবে, যে সেনাবাহিনীর দায়িত্ব ভারতের সীমান্ত পাহারা দেওয়ার, তাদের হয়ে গেল পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লি সীমান্ত পাহারা দেওয়া, যাতে এই রাজ্যের কৃষক ওই রাজ্যে ঢুকতে না পারে। কাজ 5টা সেকেন্ড, যাতে একটা লাইন 10টা লাইন বলবে, এই দেশের টেরোরিস্ট যাতে ওই দেশে ঢুকতে না পারে, সেটাকে না করে যাতে এই রাজ্যের কৃষক ওই রাজ্যে ঢুকতে না পারে। এবং জ্যোতিবাবুর বক্তব্যটা একবার শুধু চালিয়ে দাও, কেন বর্ডার ক্লোজ করা হবে না, কেন বর্ডার ক্লোজ করা হবে না, এটা না সুমনদা বলেছে, এটা জ্যোতিবাবুর বক্তব্য ছিল।